নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না। শুরু করছি আজকের প্রাইম টাইম। আর প্রাইম টাইমে প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, ফের বিধাননগর পুলিশের অতি সক্রিয়তা এবং রাস্তায় ফেলে আইনজীবীকে বেধড়ক মারধর। গাড়ি পার্কিং ঘিরে বচসার জেরে মার, আইনজীবীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর। পুলিশের মারে কোমর ভাঙার অভিযোগ। আক্রান্ত আইনজীবী মনুজেন্দ্র নারায়ণ রায়। ফের পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ। ফের বিধাননগর পুলিশের অতি সক্রিয়তা, গাড়ি পার্কিং ঘিরে বচসার জেরে মার, আইনজীবীকে রাস্তায় ফেলে মারধর। পুলিশের মারে কোমর ভাঙার অভিযোগ। আক্রান্ত আইনজীবী মনুজেন্দ্র নারায়ণ রায়। সল্টলেকের বেসরকারি হাসপাতালে ইতিমধ্যেই তিনি ভর্তি রয়েছেন। আক্রান্ত তার ছেলে সৌরেন্দ্র নারায়ণ রায়। হাইকোর্টের প্রাক্তন বিচারপতি নরেন্দ্র নারায়ণ রায়, ছেলে মনুজেন্দ্র ও নাতি সৌরেন্দ্র দুজনেই আইনজীবী। পুলিশ মদ্যপ ছিল বলে অভিযোগ পরিবারের। ফের বিধাননগর। আর এই বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর, দেখে নেব। সল্টলেকে গতকাল রাত্রিবেলায় পার্কিং নিয়ে বিবাদ পুলিশের সাথে দুই আইনজীবীর। ঘটনাটা ঘটে গতকাল গভীর রাতে, যখন এই শৈলেন্দ্র নারায়ণ রায়, যিনি হচ্ছেন হাইকোর্টের আইনজীবী, তিনি বাড়ি থেকে প্রায় 200 থেকে 300 মিটার দূরে একটি পার্ক সল্টলেকে, সেখানে তিনি নিজের একটি গাড়ি পার্কিং করে থাকেন। তারপরে গাড়িটিকে নিয়ে আসতে গিয়ে পুলিশ সেইখানে চলে আসেন, বিধাননগর থানার পুলিশ। সেই পুলিশের একজন এএসআই এবং একজন সিভিক ভলেন্টিয়ার, তিনি দুজন চেস করেন এই আইনজীবী শৈলেন্দ্র নারায়ণ রায়কে, কি তিনি কোথায় থাকেন, কি করতে এখানে গাড়ি পার্কিং করেছেন। এই নিয়ে আইনজীবী এবং পুলিশের সাথে বচসা শুরু হয়ে যায়। তার মধ্যে যেমনটাই জানালেন এই শৈলেন্দ্র নারায়ণ রায়, কি তার উপর চার্জ করে পুলিশ প্রথম এএসআই, যার নাম হচ্ছে পুলিশের তুষারকান্তি। এবং এই তুষারকান্তি যখন চার্জ করেন, তখন সেফটির জন্য হাত থেকে তার হাতে থেকে তার যে অ্যাটাক যে হাত, সেটা আটকায় এই শৈলেন্দ্র নারায়ণ। তখন শৈলেন্দ্র নারায়ণ রায়, তিনি নিজের বাবা, তিনি হাইকোর্টের আইনজীবী, তাকে ফোন করেন এবং শৈলেন্দ্র রায় তার বাবা দুজনই থাকেন সেই ঘটনাস্থলে। তারপর দেখা যায় কি পুলিশ এই শৈলেন্দ্র নারায়ণ যে বাবা মনোজ নারায়ণ রায়, তাকে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পর তার কোমরে চোট পড়ে রাত্রিবেলায়। তখন রাত্রিবেলায় তাকে প্রথমে সরকারি হাসপাতালে নিয়ে যায়, সেখানে মেডিকেল করা নিয়ে যায়, তারপরে নিয়ে চলে যায় বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যে তাকে ভর্তি করা হয়েছে। কিন্তু শৈলেন্দ্র নারায়ণ রায় তিনি ইতিমধ্যে হাইকোর্টে গেছেন, সেখানে তিনি একটি এফআইআর করেছেন। যে ঘটনা গতকাল রাত্রিবেলা ঘটেছিল, যে পুলিশ কর্মীরা যারা চার্জ করেছিলেন তার বাবা অর্থাৎ নরেন্দ্র নারায়ণ রায়ের উপরে, তার নিয়ে ইতিমধ্যে অভিযোগ করেছেন। তার পাশাপাশি তার মেডিকেল করানো হয়েছে এবং সব মিলিয়ে বলা যেতে পারে গতকাল পার্কিং নিয়ে এই গণ্ডগোল, যার মধ্যে রাত্রিবেলায় পুলিশ তার বাবাকে অর্থাৎ দুই আইনজীবীকে, এই মনোজ নারায়ণ রায় এবং সৌমেন্দ্র নারায়ণ রায়কে মারধর করা হয়, এমনটাই অভিযোগ তারা করেছেন। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বিধাননগর থানা পুলিশ। পাশাপাশি কোর্টে এই মামলায় করা হয়েছে তাদের তরফ থেকে, অর্থাৎ আইনজীবী তরফ থেকে। সব মিলিয়ে বলা যেতে পারে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি হাইকোর্টের থেকেও এই মামলা শুরু হয়েছে। পরিবারের দাবি হচ্ছে কি পুলিশ মদ্যপ অবস্থায় ছিল যখন তার বাবা এবং তাকে মারধর করেছিলেন এই দুই আইনজীবীকে, সেই সময় পুলিশ মদ্যপ অবস্থায় ছিল। তারপরে তারা জানতে চাইছিলেন কেনই মদ খেতে এই গণ্ডগোল করছেন পুলিশ, কিন্তু পুলিশের তরফ থেকে কোনো তথ্য দেওয়া হয়নি এখনও পর্যন্ত এই দুই আইনজীবীকে। বিধাননগর থেকে সন্তোষ ঠাকুর, নিউজ টাইম বাংলা। আর এই ঘটনার পরেই আক্রান্ত আইনজীবীর পরিবার, তারা হাইকোর্টে মামলা করে এবং বিধাননগর পুলিশের বিরুদ্ধে আদালতে পরিবার মামলা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে হয়। অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ। এখনই তাদের কোনো দায়িত্ব রাখা যাবে না, নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, হাইকোর্ট থেকে ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? হাইকোর্টে আজ মামলা হয়েছিল এবং সেখানে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বলেছিলেন, শুরুতেই বলেছিলেন দ্রুত শুনানি হবে, এবং সেখানে দেখা গেল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি নির্দেশ দিলেন যে অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে এফআইআর করতে হবে এবং এখনই ডিউটিতে অ্যাসাইন করা যাবে না অভিযুক্ত যারা রয়েছেন তাদেরকে। তোমাকে জানিয়ে রাখবো যে মামলাকারী পক্ষে আইনজীবীর তরফ থেকে স্পষ্ট বলা হয়েছিল শুনানি পর্বে সওয়াল জবাব পর্বে যে দুজনের সাথে অসভ্যতা করা হয়েছে এবং একজন
যিনি মদ্যপ ছিলেন তিনি মাটিতে ফেলে দেন এবং সেখানে পুলিশের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নিতে হবে, অ্যারেস্ট করতে হবে, এই দাবি কিন্তু করা হয়। এবং রাজ্যের তরফ থেকে সেখানে বলা হয় সওয়াল জবাব পর্বে যে আমাদের কাছে এখনো কোনো রিপোর্ট নেই। বিচারপতির তরফ থেকে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এফআইআর করতে হবে এবং সিসিটিভি ফুটেজ যা রয়েছে সেটা কিন্তু সংরক্ষণ করতে হবে। শুধু তাই নয়, যে ঘটনার সময় শুধু নয়, ঘটনার আগে এবং পরে সিসিটিভিও কিন্তু সংরক্ষণ করতে হবে, সেই নির্দেশ কিন্তু বিচারপতির তরফ থেকে দেওয়া হয়েছে। এবং মামলাকারীর আইনজীবীদের তরফ থেকে যখন স্পষ্টত বারে বারে বলা হচ্ছিল। পাশাপাশি আপনাদের জানাবো যে সল্টলেকে আইনজীবীকে যে মারধরের ঘটনা ঘটে এবং আগামীকাল সেই কারণেই হাইকোর্টে কর্মবিরতির সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের। কোনো বিচার বিভাগীয় কাজে অংশগ্রহণ নয়, এমনটাই জানিয়েছে বার অ্যাসোসিয়েশন। প্রিয়াঙ্কা, কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সল্টলেকে যে আইনজীবীকে মারধর করা হয়েছে সেই ঘটনায়। প্রিয়াঙ্কা, আর কি জানা যাচ্ছে? দেখো, আইনজীবী মনুচন্দ্র নারায়ণ রায় তিনি বার অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য এবং তাকে যেহেতু আক্রান্ত হতে হয়েছে এবং সেই কারণেই কিন্তু বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আগামীকাল অর্থাৎ শুক্রবার কিন্তু সকাল 10:30 থেকে কোনো রকম কাজ করা হবে না, বিচার বিভাগীয় তেমনই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং আগামীকাল কর্মবিরতির ঘোষণা করেছে বার অ্যাসোসিয়েশন, সেটা কিন্তু একেবারে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ প্রিয়াঙ্কা। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, বিধায়ক নওশাদ সিদ্দিকী তার জামিন মঞ্জুর করলো ব্যাংশাল আদালত। আপনারা জানেন গতকাল ধর্মতলায় যে ঘটনা ঘটে তারপর নওশাদ সিদ্দিকী সহ 95 জনকে নিয়ে যাওয়া হয়, আটক করা হয় এবং আজ ব্যাংশাল আদালতে তাদের তোলা হয়েছিল। বিধায়ক নওশাদ সিদ্দিকীর জামিন মঞ্জুর করলো ব্যাংশাল আদালত। জামিন মঞ্জুর নওশাদ সহ 95 জনের। আইএসএফ এর বিক্ষোভে ইতিমধ্যেই উত্তাল হয়েছিল ব্যাংশাল আদালত। এসআইআর এর নামে নাগরিক হয়রানি করা যাবে না, পুলিশ ওয়াকফ আন্দোলন থামাতে পারবে না, আদালত চত্বরে বললেন নওশাদ সিদ্দিকী। বিধায়ক নওশাদ সিদ্দিকী জামিন মঞ্জুর করলো ব্যাংশাল আদালত। জামিন মঞ্জুর নওশাদ সহ 95 জনের। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, নওশাদ সিদ্দিকী তার জামিন মঞ্জুর করা হয়েছে, অন্যদিকে নওশাদ সিদ্দিকী তিনি বলেছেন যে এসআইআর এর নামে নাগরিক হয়রানি করা যাবে না, পুলিশ ওয়াকফ আন্দোলন থামাতে পারবে না। মৌমিতা, তাই নওশাদ সিদ্দিকী সহ মোট 95 জন আইএসএফ কর্মী সমর্থককে গ্রেফতার করা হয়েছিল গতকাল এবং তাদের মধ্যে থেকে হেয়ার হয়। আর তার মধ্যে 2 জন কলকাতা হাইকোর্টের আইনজীবী রয়েছেন, 2 জন শিক্ষক রয়েছেন, অর্থাৎ সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা সামিল হয়েছিলেন গতকাল তাদের যে কর্মসূচি ছিল সেখানে। এবং 95 জনকে গ্রেফতার করা হয়েছিল। বউবাজার থানায় 11 জন আইএসএফ কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা রুজু হয় এবং আজকে ব্যাংশাল আদালত 95 জনেরই জামিন মঞ্জুর করেছে। এবং যেটা বলা হচ্ছে আদালতে, যেটা নওশাদ সিদ্দিকীর আইনজীবীর তরফ থেকে বলা হয় যে ধরনের জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কোথাও গিয়ে সেটা একেবারেই গোটা ঘটনাটিকে অতিরঞ্জিত করে দেখানোর একটা প্রচেষ্টা এবং বিধায়ককে গ্রেফতার করা হয়েছে, সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাদেরকে গ্রেফতার করা হয়েছে, কোথাও গিয়ে বিরোধী কণ্ঠকে রোধ করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে শাসক দলের তরফ থেকে, এরকমই বলা হয়। অপরদিকে পুলিশের তরফ থেকে যে ধারা দেওয়া হয়েছিল সরকারি কর্মীদেরকে কর্তব্যরত অবস্থায় কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক ধারা দেওয়া হয়। যদিও জামিন মঞ্জুর করেছেন বিচারক, প্রত্যেকেরই জামিন হয়েছে এবং নওশাদ সিদ্দিকী ব্যাংশাল আদালত থেকে বেরিয়ে যেমনটা তিনি জানিয়েছেন যে প্রতিবাদ চলছে ইতিমধ্যে সংশোধিত ওয়াকফ আইনের যে প্রতিবাদ চলছে বা এসআইআর এর বিরোধিতা করে যে প্রতিবাদ চলছে সেই প্রতিবাদ কিন্তু। ধন্যবাদ মৌমিতা। জামিন মঞ্জুর হবার পর নওশাদ সিদ্দিকীর আইনজীবী ঠিক কি বলেছেন শোনাবো। আমাদের সিম্পল আবেদন ছিল শুধু নওশাদ সিদ্দিকী নয় বরং বহু সোশ্যাল রাইট অ্যাক্টিভিস্ট, হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট এবং এছাড়াও কলকাতা হাইকোর্টের 2 জন আইনজীবী, অনেকে গভর্নমেন্ট সার্ভিস করেন এমন ব্যক্তি, মানে যারা মানুষের ভালো চান, দেশের ভালো চান, তারা
গণতান্ত্রিক একটা আন্দোলন, জনগণের জন্য ওখানে গিয়েছিলেন, তারা অ্যান্টি সোশ্যাল নয়। এবং পুলিশ মিথ্যে মামলায় তাদেরকে অ্যারেস্ট করে মিথ্যে ধারা দিয়ে কেসটাকে বাড়িয়ে চাড়িয়ে দেখানোর চেষ্টা করেছিল। এটাই প্রেয়ার ছিল যে তাদেরকে কেউ অ্যান্টি সোশ্যাল নেই, ছাড়াও কনসিডার করা হোক। কলকাতা হাইকোর্টের আইনজীবীদেরকে ঢুকিয়ে রাখবেন আপনি, বিধায়ককে, ল মেকার যারা ল মেকার তাদেরকে ঢুকিয়ে রাখবেন একটি মিথ্যে মামলায়। অনারেবল লার্নেড কোর্ট এটাকে কনসিডার করে, অ্যালাউ করে এবং 500 টাকার বেলবন ইচ দিয়েছিলেন। কিন্তু আমাদের উকিলবাবুদের ফার্দার প্রেয়ারে পিয়ার বন্ডে সবাইকে ছেড়ে দিচ্ছেন। এসআইআর এর নামে নাগরিক হয়রানি করা যাবে না, পুলিশ ওয়াকফ আন্দোলন থামাতে পারবে না, আদালত চত্বরে বললেন নওশাদ সিদ্দিকী। কি বলেছেন শোনাবো। শান্তিপূর্ণ ধর্মমঞ্চ কলকাতা পুলিশের জয়েন্ট সিপি স্যারকে আমাদের মেল করা ছিল, তারপরেও আমাদেরকে শান্তিপূর্ণ ধর্মমঞ্চে বসতে দেওয়া হয়নি। আমাদেরকে সেখান থেকে টেনে হিঁচড়ে প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে সেখান থেকে আমাদেরকে তুলে নিয়ে গিয়েছিল। আইন বিচার ব্যবস্থার প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল, আস্থাশীল। তারা আমাদেরকে আজকে জামিনে মুক্তি দিয়েছে। তবে এই আন্দোলন, এই ধর্মমঞ্চ এখানেই স্তব্ধ হচ্ছে না। আগামীতেও আমরা এই ধর্মমঞ্চকে আগিয়ে নিয়ে যাব। ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিলের জন্য যেমন লড়াই চলবে, ওয়াকফ সংশোধনী আইন বাতিলের জন্য একইভাবে আমাদের লড়াই চলবে। এসআইআর এর নামে কোনো রকম ভাবে নাগরিক আতঙ্কিত করতে দেওয়া যাবে না। ওবিসি নিয়ে যে ধরনের নোংরামি চলছে এটা বন্ধ করতে হবে। শুক্রবার ফের বঙ্গে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলের উপর মানুষের ক্ষোভ বাড়ছে। বঙ্গে আসার আগের দিন এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর। এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর। উদ্বোধন করবেন তিনি, পাশাপাশি দমদম সেন্ট্রাল জেল থেকে তিনি জনসভা করবেন এবং বিজেপি নেতৃত্বকে এই সভা থেকে কি বার্তা দেন সেই দিকেই কিন্তু তাকিয়ে বঙ্গ বিজেপি। শুক্রবার ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3টি মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন। আমরা জানি এর আগেও মে মাসে উত্তরবঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী। 18 জুলাই দুর্গাপুরে সফর করেছিলেন এবং সেই দুর্গাপুরের সভা থেকে কার্যত তৃণমূল সরকারকে কটাক্ষ করেন, ক্ষোভ উগরে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেন্ট্রাল জেল ময়দানে জনসভা করবেন এবং 2026-এর নির্বাচনের আগে এই জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই জনসভা থেকে কি বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী সেই দিকে তাকিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্ব। আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে যেমন তিনি এই দিন 3টি মেট্রো রুটের উদ্বোধন করবেন, তার পাশাপাশি কিন্তু একদিকে তার যেমন প্রশাসনিক সভা রয়েছে, তার পাশাপাশি রাজনৈতিক সভাও কিন্তু তার রয়েছে। এই মুহূর্তে একেবারে সেন্ট্রাল জেলের যে ময়দান রয়েছে সেখানে উপস্থিত রয়েছে, আমি ছবিটা দেখাবো। এখানেই কিন্তু কাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একদিকে প্রশাসনিক সভা করার কথা রয়েছে, অন্যদিকে তার রাজনৈতিক সভাও কিন্তু রয়েছে, যেটা ইতিমধ্যেই জানা যাচ্ছে। 4:35 নাগাদ কিন্তু যশোর রোড মেট্রো স্টেশন থেকে বাই রোডে তিনি সেন্ট্রাল জেল ময়দানের উদ্দেশ্যে রওনা দেবেন এবং তারপরে এখানে এসে প্রথমে একটি প্রশাসনিক সভা করবেন, যেটি কিন্তু 5:25 পর্যন্ত চলবে এবং তারপরে বিজেপির পরিবর্তন সংকল্প কর্মসূচি রয়েছে, অর্থাৎ একটি রাজনৈতিক সভা। সেই রাজনৈতিক সভা করবেন, তারপরে এখান থেকে কিন্তু 10:15 নাগাদ বিমানবন্দরের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। আমি ছবিটা দেখাবো, একেবারে সামনেই কিন্তু মূল মঞ্চ করা হয়েছে এবং তারপরেই কিন্তু সাধারণ মানুষ তাদের বসার জন্য একদিকে যেমন মঞ্চ করা হচ্ছে, অন্যদিকে বিজেপির নেতা নেত্রীরা যারা উপস্থিত হবেন তাদের জন্যও কিন্তু ইতিমধ্যেই ব্যারিকেড দিয়ে একেবারে আলাদা আলাদাভাবে মঞ্চ তৈরি করা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু যেহেতু আর হাতে মাত্র একদিন সময়সীমা রয়েছে, একেবারে দেখা যাচ্ছে প্রস্তুতি পর্ব তুঙ্গে। একেবারে নিরাপত্তা ব্যবস্থা যেমন খতিয়ে দেখা হচ্ছে, তার পাশাপাশি মঞ্চ বাঁধার বাকি যে কাজগুলি রয়েছে সেগুলোও কিন্তু ইতিমধ্যেই তৎপরতার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে এবং তার পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা উপস্থিত হচ্ছেন এবং সমস্ত যে প্রক্রিয়া রয়েছে নিরাপত্তাজনিত ব্যবস্থা সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং তার পাশাপাশি সেন্ট্রাল জেল ময়দান পর্যন্ত আসার যে রাস্তা সেখানেও দেখা যাচ্ছে বিজেপির পক্ষ থেকে কিন্তু একাধিক মঞ্চ করে তোলা হয়েছে, একেবারে ফেস্টুন ব্যানারে কিন্তু ছেয়ে গিয়েছে গোটা রাস্তা, যেটা ইতিমধ্যেই জানা যাচ্ছে। 4:10 নাগাদ কিন্তু বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহার থেকে তিনি আসবেন, সেখান থেকেই 4:25 থেকে 15 নাগাদ কিন্তু যশোর রোড মেট্রো স্টেশনে যাবেন। সেখান থেকে
থেকেই কিন্তু তিনটি মেট্রো রুট, অর্থাৎ একদিকে শিয়ালদা এসপ্ল্যানেড, অন্যদিকে রুবি বেলেঘাটা এবং অন্যদিকে নোয়াপাড়া থেকে বিমানবন্দর যে মেট্রো স্টেশন রয়েছে সেগুলোর উদ্বোধন করবেন এবং তারপরেই কিন্তু একেবারে তিনি বিমানবন্দর মেট্রো স্টেশন পর্যন্ত যাবেন মেট্রোতে করে। সেখান থেকে আবারও যশোর রোড ফিরে আসবেন এবং যশোর রোড থেকে বাই রোডে কিন্তু সেন্ট্রাল জেল এই ময়দান রয়েছে যেখানে তার প্রশাসনিক সভা রয়েছে, সেখানে উপস্থিত হবেন। তারপরে সেই প্রশাসনিক সভা কিন্তু 5টা 25 মিনিট নাগাদ চলবে এবং তারপরে যে রাজনৈতিক সভা অর্থাৎ বিজেপির পরিবর্তন সংকল্প কর্মসূচি সেটি করবেন এবং তারপরেই কিন্তু আবারও বিমানবন্দরের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। এর আগেও 2026-এর বিধানসভার আগে আমরা দেখেছি যতবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এ রাজ্যে এসেছেন বারবারই কিন্তু শাসক দলের বিরুদ্ধে তোপ দাগাতে তাকে দেখা গিয়েছে। তবে এইবারে একদিকে যেমন এই সেন্ট্রাল জেলের ময়দানের প্রশাসনিক সভা থেকে তিনি কি বার্তা দেন সেদিকে যেমন নজর থাকবে, তার পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতে বিজেপির কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন বা তাদেরকে কি বলেন সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। ক্যামেরায় শ্রীকান্তের সঙ্গে বিদ্যুৎ রিপোর্ট, নিউজ টাইম বাংলা। আর এই বঙ্গ সফরে আসার আগের দিনই তৃণমূলকে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলের উপর মানুষের ক্ষোভ বাড়ছে, বঙ্গবাসী আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছে। সফরের আগের দিন এক্স হ্যান্ডেল পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলের উপর ক্ষোভ বাড়ছে মানুষের, বঙ্গবাসী আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে রয়েছে। সফরের আগের দিন এক্স হ্যান্ডেল পোস্ট প্রধানমন্ত্রীর। বঙ্গে আসার ঠিক আগের দিনই তৃণমূলকে তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তৃণমূলের উপর মানুষের ক্ষোভ বাড়ছে, বঙ্গবাসী আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছে। সফরের আগের দিন এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী এবং ঠিক তার আগের দিনই তৃণমূলকে তোপ প্রধানমন্ত্রীর। তৃণমূলের ওপর মানুষের ক্ষোভ বাড়ছে, বঙ্গবাসী আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে রয়েছে। সফরের আগের দিন এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর। বিজেপি কর্মীর অভিজিৎ সরকারের খুনের ঘটনায় জামিন মঞ্জুর পরেশ পালের। এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় জামিন মঞ্জুর করা হলো পরেশ পালের। 1 লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হলো। আপনারা জানেন যে বিজেপি কর্মী অভিজিৎ সরকারের যে খুনের ঘটনা এবং সেই ঘটনায় পরেশ পালের আগাম জামিন মঞ্জুর, 1 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হলো। জামিন মঞ্জুর স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষের। চার্জশিটে নাম ছিল স্বপন সমাদ্দার ও পরেশ পালের। পরেশ পালের আগাম জামিন মঞ্জুর, 1 লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষের। অভিজিৎ সরকারের যে খুনের ঘটনা, বিজেপি কর্মী সেই খুনের ঘটনায় অবশেষে জামিন পেলেন পরেশ পাল। আগাম জামিন মঞ্জুর করা হলো পরেশ পালের, 1 লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করা হলো। জামিন মঞ্জুর স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষের। চার্জশিটে নাম ছিল পরেশ পালের ও স্বপন সমাদ্দারের। পরেশ পালের আগাম জামিন মঞ্জুর, 1 লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, পরেশ পালের আগাম জামিন মঞ্জুর এবং 1 লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করা হলো। প্রিয়াঙ্কা, একেবারে দেখো 1 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে কিন্তু জামিন মঞ্জুর করা হয়েছে পরেশ পালের, এবং শুধু পরেশ পাল নয়, পরেশ পাল সহ স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষেরও কিন্তু আগাম জামিন মঞ্জুর করা হয়েছে। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলা ছিল এবং সেখানে কিন্তু শর্ত সাপেক্ষে তাদেরকে জামিন দেওয়া হয়েছে। কি সেই শর্ত? দেশ ছেড়ে যেতে পারবেন না তারা, এবং পাশাপাশি অভিজিৎ সরকারের পরিবার ও সাক্ষীদের কিন্তু ভয় দেখাতে পারবেন না, তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে। পাশাপাশি শীতলা লেনে যেখানে অভিজিৎ সরকারের বাড়ি সেই এলাকায়
এলাকায় কিন্তু তারা ঢুকতে পারবেন না। কোনো উস্কানিমূলক বক্তব্য এবং মন্তব্য তারা করতে পারবেন না এই মামলা সম্পর্কে, এবং পাশাপাশি এই শর্ত না মানলে জামিন খারিজ করে দেওয়া হবে, এই নির্দেশও কিন্তু হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো, অভিজিৎ সরকারের খুনের ঘটনার প্রথম চার্জশিটে স্বপন সমাদ্দার ও বিধায়ক পরেশ পাল ও পাপিয়া ঘোষের নাম ছিল না, এবং 4 বছরের মাথায় সিবিআই চার্জশিটে নাম দিয়েছে। এই মর্মে কিন্তু জামিন মঞ্জুর করা হয়েছে। তোমার মনে থাকবে, ভোট পরবর্তী হিংসা মামলায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের বাড়ির সামনে খুন হয়েছিল, এবং সেই মামলায় কিন্তু সিবিআই তদন্তের পর যে চার্জশিট দিয়েছিল সেখানেই দেখা যায় তৃণমূল বিধায়ক পরেশ পাল, কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের নাম যুক্ত করা হয়েছিল, এবং সেই মামলায় কিন্তু সমন ইস্যু করেছিল সিবিআই। এবং সেই পুরো বিষয়টা নিয়ে কিন্তু যখন আজকে বিচারপতি জয় সেনগুপ্ত প্রত্যেককে 1 লাখ টাকার ব্যক্তিগত বন্ডে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন। ধন্যবাদ প্রিয়াঙ্কা। স্বাস্থ্য বিমায় মিলতে পারে বড় স্বস্তি, ব্যক্তিগত স্বাস্থ্য বিমায় কমবে জিএসটি। এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর। স্বাস্থ্য বিমায় মিলতে পারে বড় স্বস্তি, ব্যক্তিগত স্বাস্থ্য বিমায় কমতে পারে জিএসটি, এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 15ই অগস্টের দিন। স্বাস্থ্য বিমা সংক্রান্ত বিষয়ে জিএসটি কমবে এমনটা ইঙ্গিত দিয়েছিলেন, এবং অবশেষে বৈঠক হয়, অবশেষে বৈঠকে সেই সিদ্ধান্ত হয়, অর্থাৎ জিএসটি কম হতে পারে 5%, পুরোপুরি তুলে নেওয়াও হতে পারে জিএসটি। লালকেল্লার ভাষণে মিলেছিল ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার মন্ত্রীগোষ্ঠীতে প্রস্তাব অর্থমন্ত্রীর, জিএসটি পরিবর্তনের কমবে প্রিমিয়াম, এমনটাই প্রশ্ন উঠছে। জিএসটি পরিষদে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। স্বাস্থ্য বিমায় মিলতে পারে বড় স্বস্তি, ব্যক্তিগত স্বাস্থ্য বিমায় কমবে জিএসটি, এমনটা প্রশ্ন উঠছে। জিএসটি কম হতে পারে প্রায় 5%, পুরোপুরিও তুলে নেওয়া হতে পারে। লালকেল্লার ভাষণেই মিলেছিল ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্তের সঙ্গে। তিনি কি বলেছেন শোনাবো। সেটাতেই জিএসটির চাপটা এত বেশি হয় যে সাধারণভাবে মানুষের কষ্ট হয়। এখন জিএসটির যে স্ল্যাবগুলো আছে 5% আছে, 12% আছে, 18% আছে, 28% আছে, কিন্তু আমরা যে নিত্য নৈমিত্তিক জিনিস কিনি সেইগুলো যদি জিএসটির পরিমাণ কমিয়ে দেওয়া যায় তাহলে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, প্রান্তিক মানুষ তাদের সুবিধা হবে। দেখুন, উচ্চবিত্ত মানুষদের, ধনী মানুষদের, তাদের ক্ষেত্রে আপনি ট্যাক্স নিন, লাক্সারিয়াস জিনিস কিনবেন, দামি দামি জিনিস কিনবেন, তাদের জন্য ট্যাক্স বাড়ুক, কিন্তু সাধারণভাবে যারা টিভির পর্দায় চোখ রেখেছেন, তারা যে নিত্য নৈমিত্তিক সংগ্রাম করছেন, যেসব জিনিসপত্র কেনেন, তাদের জিএসটিটা যদি কমিয়ে দেওয়া যায় তাহলেই কিন্তু তাদের কষ্ট লাঘব হয়ে যাবে। এবং সেই জন্য সরকার চাইছে যে দুটো স্ল্যাব রাখতে, একটা 5% এবং 18%। তো তাতে সাধারণভাবে প্রত্যেকটা মানুষের যে নর্মাল যে অর্থনৈতিক কর্মকাণ্ড, তাতে জিএসটির বোঝাটা কম হবে। আরেকটা যেটা শোনা যাচ্ছে যে জীবন বীমা বা স্বাস্থ্য বীমাকে জিএসটির আওতার বাইরে নিয়ে আসার একটা বিষয়, তো এটাতে সাধারণ মানুষের তো বেশ কিছুটা সুবিধা হবে। এখান থেকে তো যারা মানে কোম্পানিগুলো যারা রয়েছে তারাও তো বেশ কিছু বেনিফিট পায়, তো তাদের ক্ষেত্রে দেখুন, এইটা আমি বলবো বিলম্বিত বোধোদয়। এটা অনেক দিন ধরেই এটা বলা হচ্ছিল যে মানুষের যারা এলআইসি করেন বা মেডিক্লেম করেন তাদের একটা প্রবল অনীহা দেখা যাচ্ছিল। তার কারণ হচ্ছে অত্যাধিক প্রিমিয়াম অ্যামাউন্ট এবং তার উপরে জিএসটি 18% জিএসটি। মানে আপনি যদি 20,000 টাকার একটা পলিসি করেন তাতে আপনাকে আলাদা করে আবার 3,600 টাকা দিতে হতো। তো মানুষের অনীহা দেখা দিচ্ছিলো, এবং অনীহা মানেই হচ্ছে এটা, দেখুন, সাধারণ মানুষের তো তার যে ভবিষ্যৎ সুরক্ষা সেটা কম্প্রোমাইজ হচ্ছিল। তো এই জিএসটিটা উঠিয়ে দেওয়াতে সাধারণ মানুষের যেরকম সুবিধা হবে, তার প্রিমিয়াম বাবদ খরচাটা কমে যাবে, সেরকমভাবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তারাও লাভবান হবে, তাদের যে নাম্বার অফ কাস্টমার্স সেটা বেড়ে যাবে। এবং এই আমাদের ভারতবর্ষে দেখবেন আগে ট্যাক্স একটা ছাড় দেওয়া হতো, করের একটা ছাড় পাওয়া যেত যদি ইন্স্যুরেন্স করেন, তো সেটা তো উঠিয়ে দিয়েছিল সরকার।
তো সেই জন্য সাধারণ মানুষ ওই ইন্স্যুরেন্স করবার অত আগ্রহ দেখাচ্ছিলেন না। কিন্তু আমাদের ভারতবর্ষে যেহেতু সেই অর্থে সামাজিক সুরক্ষা নেই, সাধারণভাবে ভবিষ্যতের সুরক্ষার জন্য, পরিবারের সুরক্ষার জন্য মানুষ ইন্স্যুরেন্সটা করবে, মেডিক্লেম করবে। এবং এটা আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব এটার জন্য ওই দীপাবলি অবধি ওয়েট করতে হবে না, কারণ আর কয়েকদিনের মধ্যে জিএসটি কাউন্সিলের মিটিং আছে, সেখানে যদি এটাকে অ্যাপ্রুভ করে দেওয়া যায়, অ্যাপ্রুভ হবেই, তাহলে এটা যাতে তাড়াতাড়ি এটাকে যাতে ইমপ্লিমেন্ট করে দেওয়া যায়। এটা তো আমজনতার জায়গা থেকে তো নিঃসন্দেহে একটা তাদের বোঝা কমবে, কিন্তু যারা ব্যবসায়ীরা রয়েছেন, মূলত যারা যেগুলো 28% জিএসটি যেগুলো ছিল সেগুলোকে যদি 18% নামিয়ে আনা হয়, তাহলে ব্যবসায়িক জায়গা থেকে কতটা তাদের সেটা? না দেখুন, যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে কি আছে, জিএসটি তারা আউটপুট আছে, ইনপুট আছে, তারা অনেক সময় যে জিএসটিটা দেন সেটা আবার ক্রেডিট পেয়ে যান, কিন্তু সাধারণ মানুষ জিএসটি ক্রেডিট পান না। ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কিন্তু সাধারণভাবে এন্ড ইউজার্স যারা, মানে যারা আলটিমেটলি বাজার থেকে জিনিসটা কিনছে, নিজে পুরনো মামলায় হাজিরা দিতে এসে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়েন নিশীথ প্রামাণিক। পুরনো একটি মামলায় 2018 সালের একটি মামলা, সেই মামলায় হাজিরা দিতে এসেছিলেন এবং সেই সময় তৃণমূল কংগ্রেসেরই বিক্ষোভের মুখে পড়েন নিশীথ প্রামাণিক। এদিন তিনি হাজিরা দিয়ে আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাকে লক্ষ্য করে কালো পতাকা দেখায়। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। পুরনো একটি মামলায় হাজিরা দিতে এসে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। আর এই বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি হীরক রায়, দেখে নেব। 2018 সালের একটি পুরনো মামলার হাজিরা দিতে গিয়ে দিনহাটায় তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়ল প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। 2018 সালে একটি নিশীথ প্রামাণিকের নামে একটি মামলা হয়েছিল এবং সেই মামলার আজকে কিন্তু দিনহাটা মহকুমা আদালত, সেই আদালতেই কিন্তু হাজিরা দিতে যান নিশীথ প্রামাণিক। এবং তিনি যখন এই দিনহাটা মহকুমা আদালতে যান, সেই সময় দেখা যায় যে তৃণমূলের যারা কর্মী সমর্থক রয়েছে আদালতের বাইরে কিন্তু তারা ভিড় করতে শুরু করে। এবং তিনি যখন এই আদালত থেকে বেরিয়ে যখন তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, সেই সময় কিন্তু দেখা যায় যে আদালতের বাইরে থাকা তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু নিশীথ প্রামাণিককে কালো পতাকা দেখায় এবং গো ব্যাক স্লোগান দেয়। এই যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়। দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল ঘটনাস্থলে। এবং এই যে নিশীথ প্রামাণিক বা বিজেপির পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এই যে 2018 সালে একটি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল নিশীথ প্রামাণিকের নামে, এবং সেই মামলার কিন্তু আজকে কিন্তু হাজিরা দিতেই তিনি গিয়েছিলেন এবং তারপরেই কিন্তু দেখা যায় যে তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু কালো পতাকা দেখায়। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে সেই এলাকায় যতদিন তিনি মন্ত্রী ছিলেন, তিনি সাংসদ ছিলেন, সেই এলাকার কোনো উন্নয়নমূলক কাজ করেনি, সেই কারণেই সাধারণ মানুষ তাকে কালো পতাকা দেখিয়েছে, গো ব্যাক স্লোগান দিয়েছে। এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই, এমনটাই কিন্তু দাবি করছে তৃণমূল কংগ্রেস। কোচবিহার থেকে হীরক রায় রিপোর্ট, নিউজ টাইম। আর এই প্রসঙ্গে নিশীথ প্রামাণিক কি বলেছেন শোনাবো। 2018 সালের একটা কেস এবং এখানে যে ধারা দেওয়া হয়েছে বা অবজেকশন করা হয়েছে যে পলিটিক্যাল কনস্পিরেসি, মানে কোনো যে ঘটনাটা ঘটেছে তার পেছনে কারা চক্রান্তকারী। ভারতবর্ষে এই ধারায় এখন পর্যন্ত কেউ সাজা পায়নি এবং কারোর কোনো রকমের সাজা হয়নি। সো এই কেসটাও একটা ফেক কেস সম্পূর্ণ, এবং আগামীতে আপনারা বুঝতে পারবেন যে যখন রায় হবে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা ফেক। পুরনো মামলায় হাজিরা দিতে এসে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। বৃহস্পতিবার দুপুরে দিনহাটা মহকুমা আদালতে 2018 সালের পুরনো একটি মামলায় হাজিরা দিতে আসেন এবং প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখায়। নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা। এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর। টানা বৃষ্টিতে নিম্নচাপের জেরে ব্যাহত যান চলাচল এবং বিভিন্ন জায়গায়, একাধিক জায়গায় ইতিমধ্যে ব্যাপক বৃষ্টিপাতের শুরু হয়েছে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত।
নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, জমা জলে নাজেহাল সাধারণ মানুষ। টানা বৃষ্টিতে যে বৃষ্টিপাতে শুরু হয়েছে, নিম্নচাপের জেরে যে বৃষ্টিপাতে শুরু হয়েছে, সেই বৃষ্টিপাতে কিন্তু ইতিমধ্যেই শহরের একাধিক জায়গায়, সল্টলেক থেকে শুরু করে করুণাময়ী থেকে শুরু করে দমদম, একাধিক জায়গায় ইতিমধ্যেই জমা জলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। সাধারণ মানুষ, জনজীবন কার্যত বিধ্বস্ত ইতিমধ্যেই। নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় বৃষ্টি। গভীর নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত দক্ষিণ উড়িষ্যা ও দক্ষিণ ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে এবং এই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে একাধিক জায়গায় ইতিমধ্যেই বৃষ্টিপাত, জল চারিদিকে জমে গিয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত, বৃষ্টিপাতের জেরে বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রবল বৃষ্টিতে আসানসোল শহরের বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে গিয়েছে। রেল দপ্তরের 5 মুখ পোলের মেরামতের কারণে জল জমেছে। সেন রেলে কারখানায় যাওয়ার বিবেকানন্দ সরণিতে জেলা শাসকের অফিস, শ্রম দপ্তরের অফিস, সরকারি ও বেসরকারি হাসপাতালে জল জমে গিয়েছে। শহরে গুরুত্বপূর্ণ এই এলাকায় 1 ঘন্টার বৃষ্টিতে রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। যাতায়াতের অসুবিধা হচ্ছে যানবাহন থেকে পথ চলতি মানুষের। নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টিপাত, আর সেই বৃষ্টিপাতেই জল জমে গিয়েছে শহরের একাধিক জায়গায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত। কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত, আর সেই বৃষ্টিপাতের জেরে জলমগ্ন একাধিক জায়গা। টানা বর্ষণে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল মায়ানগরীর জনজীবন। বৃহস্পতিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল মৌসম ভবন। জারি করা হয়েছে কমলা সতর্কতা। একই ছবি গুজরাটে। গত 24 ঘন্টায় প্রবল বৃষ্টির ফলে খেদা ও আহমেদাবাদের বিভিন্ন জেলায় সাধারণ জনজীবন ব্যাহত। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই এবং মহারাষ্ট্রের একাধিক জেলা। বহু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। মৃত্যু হয়েছে একাধিক মানুষের। বন্যা পরিস্থিতির জেরে নিখোঁজ হয়েছেন বহু মানুষ। পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় তার জন্য উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি মোকাবিলা করেছেন তিনি। আবহাওয়া দপ্তরের হিসেব বলছে 48 ঘন্টায় 500 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে মুম্বাইয়ে। অনেক জায়গাতেই ডুবে গিয়েছে রেল লাইন, ফলে থমকে যায় রেল পরিষেবা। বুধবার পর্যন্ত ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়নি। প্রায় 2 ঘন্টা 500 যাত্রী নিয়ে আটকে পড়ে ট্রেন। শেষ পর্যন্ত বিপর্যয় মোকাবিলা বাহিনী ট্রেন থেকে যাত্রীদের উদ্ধার করেছে। অন্যান্য গণপরিবহনেরও একই হাল। यहाँ पे लगभग एक घंटे पहले से ये गाड़ी फंसी हुई है। इसको टो करने के लिए और एक गाड़ी आई हुई थी, मोनोरेल आई हुई थी, बट वो कुछ कनेक्शन हो नहीं चुका। ये मोनोरेल का जो है ना, एक साइड का जो टायर है ना, वो बेंड हो चुका है, उसके लिए मोनोरेल थोड़ी बेंड हुई है। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানান, প্রবল বর্ষণে ট্রেন লাইন বন্ধ থাকায় যাত্রীরা মোনোরেলে উঠে পড়েন, ফলে হেলে পড়ে মোনোরেলটি। তারপরে বিদ্যুৎ বিভ্রাটের জেরে পরিস্থিতি বেশ জটিল হয়। শিন্ডে বলেছেন, পরিস্থিতি মোকাবিলার কাজ পুরোদমে চলছে। পাম্প চালু রয়েছে, নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। मुंबई में देखें तो 525 पंप शुरू है और लगभग 10 मिनी पंपिंग स्टेशन है, 6 बड़े पंपिंग स्टेशन है, होल्डिंग पॉइंट बनाए हैं। एनडीआरएफ की टीम काम कर रही है और काफ़ी सब जगह पर जहाँ पर मिट्टी रिवर के जो लोग हैं 350 लोगों को सेफ जगह पर शिफ्ट किया है। उनकी रहने की, खाने की व्यवस्था की है। यहाँ तक कि उनकी मेडिकल कैंप भी वहाँ रखा है, डॉक्टर रखे हैं वहाँ पर। उसके भी इलाज जो भी है, ट्रीटमेंट है उनको आवश्यक, वो भी वहाँ पर शुरू है। টানা বর্ষণে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল মায়ানগরীর জনজীবন।
বন্ধ স্কুল, কলেজ, সরকারি অফিস, আদালত। রাজ্য জুড়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বুধবার ভারী বৃষ্টির জেরে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছিল। বৃহস্পতিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল মৌসুম ভবন। জারি করা হয়েছে কমলা সতর্কতা। যদিও টানা ভারী বর্ষণের পর বৃহস্পতিবার রোদ উঠেছে মুম্বাই এবং তার সংলগ্ন এলাকায়। শহরের অলিগলি থেকে নেমেছে জল। সাময়িকভাবে মিলছে ট্রেন পরিষেবা। তবে পরিস্থিতি আগের অবস্থায় ফিরে আসতে কিছুটা সময় লাগবে বলে জানা যাচ্ছে। মুম্বাইয়ের বৃষ্টি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট। গত 24 ঘন্টায় প্রবল বৃষ্টির ফলে খেদা ও আহমেদাবাদের বিভিন্ন জেলায় সাধারণ জনজীবন ব্যাহত। পরিস্থিতি মোকাবিলায় দফায় দফায় বৈঠক করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। রাজ্য জুড়ে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। বনসকণ্ঠা, সরবকণ্ঠে এবং আরাভাল্লি সহ উত্তরাঞ্চলীয় জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। নিউজ টাইম।